দিক নির্দেশনামূলক কথাগুলো, যে আমরা আসলে আমি যেরকম মনে করি যে এখন আমাদের পাওয়ার সময় নয়, এখন আমাদের দেওয়ার সময়। আমরা অনেক কিছু পেয়েছি, কিন্তু আসলে এই যে এখন আমাদের দিতে হবে, এই সময়ে আমরা এখনো পাওয়ার আশা করে থাকছি। এই বিষয়গুলোর উপরে যদি দু একটা কথা আমাদের দিক নির্দেশনা দিতেন। মঞ্চে উপবিষ্ট ফাদার স্পিনেল্লি ফাউন্ডেশনের সভাপতি, এখানে উপস্থিত শ্রদ্ধেয় সহকারী পালপুরোহিত সিস্টার এবং মোস্তাক আঙ্কেল, আমরা আসলে ওনাকে ফাদারের দোস্ত বলতাম। উনি বিশেষ করে সন্ধ্যাবেলায় আসতেন, হুন্ডাই করে আসতেন, আমরা বলতাম যে ফাদারের দোস্ত আসলাম। তো সেই ফাদারের দোস্ত মোস্তাক, এবং এখানে আপনারা যারা সামনে আছেন সবাইকে ধন্যবাদ জানাই। আপনারা অনেকেই, বিশেষ করে যে সামনে যারা বসে আছে, অনেকেই ফাদারকে হয়তো কখনো দেখেনি, তারপরেও দেখেছেন। আচ্ছা, তো কিন্তু মানে আমরা যেমন একেবারে সরাসরি বোর্ডিংয়ে থেকে দেখেছি, এরকম হয়তো অনেকেই দেখে নাই। না না, মানে ফাদার, মানে তোমরা যখন বোর্ডিংয়ে ছিলে তখন তো ফাদার এখানে ছিল কখনো? ওকে, ঠিক আছে। তো ফাদারকে নিয়ে আমাদের আসলে অনেক স্মৃতিচারণ, অনেক স্মৃতি আছে। ফাদার অনেক কথাই বলতেন, তার মধ্যে এই যেমন বাংকামি বাংদাকাটা খুব বিখ্যাত হয়েছিল। আরেকটা খুবই বিখ্যাত কথা যেটা তিনি বারবার বলতেন, আমার সবচেয়ে বেশি মনে পড়ে যেটা, সেটা হলো যা বিনামূল্যে পেয়েছো তা বিনামূল্যেই দাও। এই কথাটা ফাদার অনেকবার বলতেন, যা বিনামূল্যে পেয়েছো তা বিনামূল্যেই দাও। এটা আমি খুব ছোট থাকতে বুঝতাম না। তো আসলে উনি কেন এটা বলেন যে বিনামূল্যে কি পাইলে আবার বিনামূল্যে কি দিব? ফাদার অনেকগুলো স্ট্র্যাটেজি নিয়েছিলেন আমাদেরকে নিয়ে। তার মধ্যে একটা হলো, এখানে প্রাইমারিতে যারা সবচেয়ে ভালো রেজাল্ট করতো তাদেরকে তিনি বনপাড়া পাঠাতেন। এর পরের ক্যাটাগরিতে যারা থাকতো তাদেরকে তিনি বর্ণিতে পাঠাতেন। তারপরের ক্যাটাগরিতে যারা থাকতো তাদেরকে তিনি মথুরাপুরে পাঠাতেন। তারপরের ক্যাটাগরিতে দিনাজপুর পাঠাতেন। সবশেষে তাদেরকে মারিয়ামপুরে পাঠাতেন। তো আমরা এখানে প্রাইমারি পড়ার পর হাই স্কুলের জন্য এইভাবে 5টা জায়গায় যেতাম। তো আমি যেহেতু ফার্স্ট বয় ছিলাম, খুব স্বাভাবিকভাবেই আমি বনপাড়াতে যাওয়ার সৌভাগ্য অর্জন করছিলাম। তো ফাদার আমাদের জন্য আসলে অনেক খরচ করতেন, এবং আমরা যখন বোর্ডিং থেকে ফিরতাম, হয়তো 15 দিনের ছুটি, ফাদার আমাদেরকে এখানে 7 দিন রেখে দিতেন, 7 দিন বা 8 দিন রেখে দিতেন। প্রথমে তো অনেক রাগ ধরতো যে 15 দিন ছুটি, আমরা একটু বাড়িতে যাব, আর উনি এখানে বোর্ডিংয়ে রাখতেন আমাদেরকে 7 দিন 8 দিন। তো ওই সময় আমরা কি করতাম, কাজ করতাম, হয়তো ধান কাটতাম অথবা বাগানে কাজ করতাম। আমি অনেক পরে বুঝেছি আসলে তিনি আমাদের শেখাতে চাইতেন যে এই যে আমরা এতজন, প্রায় 5টা স্কুলে বিভিন্ন জায়গায়, সেই বনপাড়া, বর্ণি, মথুরাপুর, সেই দিনাজপুর, মারিয়ামপুর, বিভিন্ন জায়গায় তিনি আমাদের পাঠাতেন। আমরা তো কেউ ফাদারকে টাকা দিতাম না। ফাদার আমাদেরকে আসলে শেখাতে চাইতেন যে তোমরা যেহেতু কিছু দিতে পারো না, অন্তত আমরা জানি না আমরা কাজ করে কয় টাকা শোধ দিতে পারছি। হয়তো তিনি যদি আমাদের জন্য প্রতি বছর 20,000 টাকা খরচ করে থাকেন, আমরা হয়তো 200-300 টাকা হয়তো শোধ করতে পারছি। আমি জানি না তাও আমাদের তাও হবে কি না, কিন্তু আসলে তিনি যেটা শিখাতে চাইতেন যে তুমি তো বিনামূল্যে পাইছো, তুমি একটু বিনামূল্যে দাও। তুমি কেন দিতে প্রস্তুত থাকো? তুমি হয়তো খুব ছোট্ট, ওই যে একটা বিধবা যে 2 পয়সা দান করছিল, যিশু বলছে গল্প, যিশু বলছিল যে ওইটা অনেক মূল্যবান। তো আসলে আমাদের মন মানসিকতা কেমন, এইটা খুব বেশি গুরুত্বপূর্ণ। ফাদারের আরেকটা জিনিস খুব খারাপ লাগতো আমার, আমি খারাপ হলেও বলছি, আমি আসলে ফাদারকে অনেক ভুল বুঝতাম এক সময়, অনেক খারাপ লাগতো। তিনি এত গালি দিতে পারতেন, ওই মালপুকুরে গালি দিতেন, চাঁদপুকুরে শোনা যেত, এত জোরে জোরে গালি দিতেন। তো একবার বাবাকে বললাম যে আচ্ছা, ফাদার তো অনেকজনকে সাহায্য করে, প্রত্যেক দিন সকালে কমপক্ষে 40-50 জন 100 জন মানুষ এসে ওই অফিসের সামনে বসে থাকতেন। তো তিনি তাদেরকে সাহায্য করতেন। তো সাহায্য করা তো খুব ভালো কাজ, কিন্তু গালি দিতেন কেন মানুষকে?
তো বাবা আমাকে বললো যে ঠিক আছে, তুমি একদিন অফিসে আমার সাথে এসে বসে থাকো, তুমি বুঝতে পারবে যে আসলে মানে কেন গালি দেয় মানুষকে। তো বাবার সাথে আমিও গেলাম, ওইখানে বসেছিলাম। তারপর কিছুক্ষণ পরেই একটা মানুষকে এমন গালি দেওয়া শুরু করলো, এত জোরে জোরে। মানে গালি দেওয়ার কারণটা কি ছিল, এই মানুষটা প্রায় মুমূর্ষ অবস্থায় ফাদারের কাছে আসছিল। ফাদার ইমিডিয়েটলি তাকে মাইক্রো ভাড়া করে রাজশাহী পাঠিয়েছিল চিকিৎসার জন্য। আমরা শুনতেছি। আর আসলে আমি শিক্ষক মানুষ, তো মানে স্টুডেন্টদেরকে মাঝে মাঝে জিজ্ঞেস করতে করতে অভ্যস্ত, যে যদি না শুনি ভালো লাগে না। তো যাই হোক, আমি বিশ্বাস করছি সবাই শুনেছে। তো এতটাই গালি দিচ্ছিল, পরে আমি যেটা বুঝলাম যে এই মানুষটা মুমূর্ষ অবস্থায় সে গেছিল ডিঙ্গেডুবাই, সেই রাজশাহীতে চিকিৎসা করে পুরোপুরি ভালো হয়ে আসছে। ভালো হয়ে আসার পর আর ফাদারের সাথে দেখা করে নাই। এইবার আরো বছর 2 পরে আবার অসুস্থ হয়েছে। অসুস্থ হয়ে আবার ফাদারের কাছে আসছে যে ফাদার আমাকে আবার একটু এই রাজশাহীতে পাঠানো। তারপরে ছিল এই গালি। অর্থাৎ ফাদার এই জন্যই গালি দিতেন যে ফাদার চাইতেন যে আসলে ফাদার কিন্তু কাউকে টাকা চাইতেন না, যে তুমি ফিরে আসলে ওই মানুষ হয়তো মনে করছে যে এই যে এত টাকা বিল হয়েছে, আমি যদি ফাদারের সাথে দেখা করি তাহলে অর্ধেকটা মনে আদায় করবে। ফাদার কোনোদিন কাউকে আদায় করেননি। ফাদার শুধু চাইছেন একটা ধন্যবাদ। এই ধন্যবাদ দেওয়া শিখতে হবে। আমরা বাঙালিরা আমরা আসলে কি ধন্যবাদ দিতে রাজি না। আমরা যে যত উপকার করে তার তত দুর্নাম করি আমরা। ফাদার চাইতেন যে তোমার কাছ থেকে আমি কিচ্ছু চাই না, শুধু এসে একটা ধন্যবাদ। অথবা অনেক সময় দেখতাম যে অনেক গরিব মহিলা হয়তো বাড়ি থেকে তার ছেলে হয়তো এখানে পড়ে বোর্ডিংয়ে, গোটা বছরে 1 টাকাও দিতে পারে না, শুধু একটা মুরগি আছে বাড়িতে, ওই মুরগি নিয়ে এসে ফাদারকে দিছে। ফাদার এত খুশি হতো। মানে এই যে ছোট্ট উপহার, একটা বাচ্চা পড়ার দাম তো একটা মুরগি না, কিন্তু ওই তার যা আছে এইটুকু যে ও দিয়েছে, এইটার জন্য তিনি খুব খুশি হতেন যে মানুষ ওকে কৃতজ্ঞ হতো। এই জন্য আমার অনেক সময় লেগেছিল এটা বুঝতে যে যা বিনামূল্যে পেয়েছো সেটা বিনামূল্যেই দাও। আসলে ফাদার আমাদের যা দিয়েছে আমরা এইটা কোনোদিনও ফেরত দিতে পারবো না, কিন্তু অন্তত তাকে যদি আমরা স্মরণ করতে না পারি, এবং শুধু স্মরণ করা না, উনি অনেক বেশি কাজ করছেন শিক্ষার জন্য। আমরা যদি একটু করে কাজ করতে পারতাম। আমাদের যে মেমোরিয়াল ফাউন্ডেশন আছে, আমি অনেকের সাথে গল্প করেছি, আমরা আজকেও বসবো, যদি কখনো সম্ভব হয় আমরা ঘোষণা দেব অন্তত এই সেন্ট পলসে যারা যারা লেখাপড়া করে, অন্তত যারা ফার্স্ট হয় তাদের জন্য যদি আমরা কিছু একটা করতে পারি, আমরা যখন এটা নিয়ে সিদ্ধান্ত নিতে পারবো আমরা আপনাদের জানাবো। বিশেষ করে একটু যদি করতে পারি আমরা, এটা সত্যি আমরা ধন্য হব। দেখি আমরা এটা করতে পারি কিনা। আমরা চাই শুধু আমরা না, প্রত্যেকটা মানুষ যেন একটু একটু করে যদি তারা দেয়, কেউ 100 টাকাও যদি দেয়, এগুলো যদি আমরা শিক্ষার কাজে ব্যয় করতে পারি, তাইলে হয়তো ফাদারের আত্মা হয়তো একটু শান্তি পাবে। গত বৃহস্পতিবার আমি সন্ধ্যাবেলা যখন ভ্যানে করে আসতেছিলাম মণিপুর থেকে, তখন যে একটা ভ্যান আলা, ওকে আমি বললাম যে আপনি মিশনের দিকে যাবেন কিনা, তো বললো যে আমার বাড়ি তো সাগরের দিকে, তো ওই দিকে যাবো, আপনি যদি যান তাহলে উঠেন। তো বললাম যে ঠিক আছে, তাহলে ওই যে বটতলার ওখানে আমাকে নামাই দিন। আসার সময় সে আমার সাথে গল্প করছিল ফাদারকে নিয়ে, যে একবার নাকি ফাদার এই মল্লিকপুর মোড়ে ওইখান থেকে 5টা ব্যাগ নিয়ে আসতেছিল একাই, কোনো গাড়ি পাচ্ছিল না। তো ওইখানে 2টা মুসলিম ছেলেকে পাইল। তো ফাদার বললো যে তোমরা আমাকে একটু হেল্প করো। ওর সাথে সাথে ফাদারকে 2টা ব্যাগ ধরে তারাও ফাদারের সাথে আসে। ফাদারের সাথে আসার পর ওরা কিন্তু কোনো আশা করে আসে না, ফাদার বলছে তাকে হেল্প করে তারা ব্যাগগুলো নিয়ে আসলো এখানে। আসার পর তাদেরকে ফলমূল, বিস্কিট, অনেক কিছু, তাদের অনেক কিছু খাইতে দিল। খাইতে দেওয়ার পর পকেট থেকে মানে ফাদার পকেট থেকে যা বের হতো তাই কিন্তু দিত। এটা ফাদারের একটা অভ্যাস ছিল। এবং ওইখানে 2400 টাকা ছিল ফাদারের পকেটে। এই 2400 টাকা ওই 2টা ছেলেকে দিয়েছিল। ওই যুগে, অর্থাৎ যে যুগের কথা বলছি,
ওই যুগে মানে 2000 টাকা মানে অনেক টাকা ছিল। তখন 1 বিঘা জমির দাম ছিল মাত্র 12,000 টাকা। ঠিক আছে, কাজেই আমরা বুঝতে পারছি এখন 5-6 লাখ 8 লাখ 10 লাখ টাকা কিন্তু 1 বিঘা জমির দাম। কাজেই তখন 2000 টাকার কিন্তু অনেক মূল্য। সেই ফাদার এত খুশি হতেন কেন? মানে ফাদার চাইতেন কেউ যদি রাজি থাকে কাজ করতে, ওই যে বাং কবি বাং দেখা এটা বলতেন, অলসদেরকে তিনি অনেক ঘৃণা করতেন। তিনি যখন দেখতেন যে কেউ রাজি আছে কাজ করতে, তিনি তাদেরকে অনেক আদর করতেন, অনেক ভালোবাসতেন। এই বোর্ডিংয়ে থাকতে তিনি আমাদেরকে অনেক কিছু শিখাতেন। আমার খুব মনে আছে, আমরা যখন এই বোর্ডিংয়ে ছিলাম, ফাদার আমাদেরকে খুব ছোট ছোট প্লট আমাদেরকে দিয়েছিলেন। যারা আমাদের সময় লেখাপড়া করেছে তারা সবাই জানে এটা। প্লট মানে খুবই ছোট, হয়তো কত বলবো, হয়তো 8 ফিট বাই 8 ফিট এরকম ছোট ছোট প্লট তিনি আমাদের দিতেন সবাইকে। এবং উনি বলতেন যে তোমরা তোমাদের কাজের সময় বাদ দিয়ে, পড়ার সময় বাদ দিয়ে এই জায়গাতে সময় দিবে, এবং যারা যারা খুব ভালো বাগান করতে পারবে তাদের জন্য পুরস্কারের ব্যবস্থা থাকবে। আমি জীবনে পুরস্কার পাইনি, কিন্তু এত ভালো লাগতো। ওই যে মরিচ লাগাইতাম, মরিচ এই যে ফুল আজকে আসছে, একদিন ফুল ফুটছে, হয়তো একটা ছোট্ট একটা মরিচ ধরছে, ধীরে ধীরে মরিচটা বড় হচ্ছে, একটা কৃষকের যে আনন্দ, ওইটা আমরা আসলে ওইখানে বাস্তবিক আমরা শিখেছি। তো যেটা আসলে পড়ায় অনেক কিছু শেখানো যায় না। এবার একবার আমরা যখন বনপাড়ায় যখন পড়তাম, তখন ওখানে আমরা একটা আন্দোলন করছিলাম। সেটা আন্দোলন হলো ওইখানে ওই পায়খানা যে ট্যাঙ্কি থাকে ওইটা পরিষ্কার করতে দিয়েছিলাম। ওখানে ছিল ফাদার দিন। সো আমরা আন্দোলন করে ওই বোর্ডিংয়ের যত ছেলে মেয়ে না, যত ছেলে সবাই সকালে ওই যে গির্জার ঘন্টা দিল, আর আমরা ব্যাগ নিয়ে সব বের হয়ে গেছি। এইবার যারা যারা আমরা চাঁদপুকুরে ছিলাম, আমরা যারা আসলাম, ফিরে আসার পর ফাদার আমাদের বললো, আমি নিজে ট্যাঙ্কিতে নেমে আমি কি করি, পরিষ্কার করি। অন্তত তোমাদের কাজের ভয়ে তোমরা ফিরে আসছো, এটা আমি ভাবতেই পারছি না তোমরা কিভাবে এই কাজ করতে পারলে। এরপর আমরা অনেকেই অনেক লজ্জিত হলাম। আসলে তখন আমাদের উপায় ছিল না, আমাদের বেশ কিছু নেতা ছিল, না শুনলে ওরা আমাদের ধরে মারত, এই কারণে আমরাও পালাইছিলাম। এরপরে আমি 6 বার ফাদার সাথে দেখা করছিলাম যে ফাদার আমাকে আবার পাঠান। ফাদার বলছে না, তোমরা যারা যারা ফিরে আসছো আর কোথাও পাঠাবো না তোমাদের। এরপর আমাকে পাঠিয়ে দিল বাকরুলে যাও, ওইখানে ক্লাস কর। এইবার ওখানে ক্লাস করি, আমার তো আর ভালো লাগে না। এটা মানে আমি বাকরুলের দুর্নাম করছি না, কেউ বাকরুল স্কুলে পড়ে থাকলে আমি খুবই দুঃখিত। মানে আমার ভালো লাগতেছিল না, যে মানে কোথায় বনপাড়া, আর এখানে একদম ভালো লাগছিল না। এরপর আমি আবার ফাদার কাছে আসলাম, ফাদার এখানে ভালো লাগতেছে না, আপনি আমাকে পাঠান। তো তখন আমার বাবা এখানকার স্কুলের শিক্ষক ছিলেন, আমার বাবা পরবর্তীতে ফুল টাইম ক্যাটেকিস্ট ছিলেন। তারপরেও আমাকে তিনি পাঠাবেন না। আমার অনেক রাগ হচ্ছিল যে আমাকে তো অন্তত পাঠানো উচিত। তো তিনি কিন্তু একেবারেই আমাকে বললেন যে না, তোমাকে কিছুতেই আমি পাঠাবো না। এরপর অনেক খারাপ লাগতেছিল, বাকরুলেও যেতে ইচ্ছে করছিল না। একেবারে যেদিন পাঠাবে ওই দিন সকালবেলা আমাকে বললে, যাও রে ব্যাগ গুছাও। ওই দিন সকালে বলে দেন আমাকে, পরে পাঠানো হলো। ওই সময় অনেক ছেলের জীবন নষ্ট হলো, যারা ফাদারের সাথে একবারও দেখা করেনি। আমি যে গল্পটা বলছি, যারা ফাদারের সাথে একবারও দেখা করেনি, শুধুমাত্র তাদেরকে পাঠানো হয়নি। বাট যারা ফাদারের সাথে অনেকবার দেখা করেছে, ফাদার আমি খুবই দুঃখিত, এটা করা উচিত হয় না। ফাদার শুধু চাইতো যে একটু নম্র হওয়া, একটু নিজের দোষটা স্বীকার করা, একটু অহংকার না করা, তাহলে তিনি সব কিছু করতে পারতেন। আমি সারা জীবন ফাদারকে অনেক ভয় পাইতাম। ফাদারের সামনে আসলে আমার কথা হারাই যেত, আমি কথাই বলতে পারতাম না, মানে এত ভয় লাগতো, আমি অন্যদিকে তাকাই থাকতাম। এই মানুষটি আমাকে অনেক ভালোবাসতেন, এটা বুঝতে আমার আরো অনেক সময় লাগছিল। আমি পরবর্তীতে যখন সরকারি হাই স্কুলে চাকরি পেলাম, আমার ইচ্ছে ছিল যে আমি ফাদারের আশীর্বাদ না নিয়ে আমি জয়েন করবো না। তো বাবার আমি সেই ভূতাহারাতে গেলাম, তখন ফাদার ভূতাহারাতে থাকতেন। তো আমরা জানতাম যে আসলে ফাদার নিজে কিছু চান না, বরং বোর্ডিংয়ের যে ছেলে মেয়ে তাদেরকে যদি খাওয়ানো যায় ফাদার খুব খুশি, এটা আমরা জানতাম। কারেন্ট চলে গেছে, শোনা যাবে কিনা জানি না। তারপরে বলছি আসলে
একজন শিক্ষককে থামাইতে হলে কারেন্টে যেতে হবে, নাহলে টিচাররা অনেক সময় থামতে চায়। যাই হোক, এই জন্য মনে হয় কারেন্টে গেল। একটু সবাই যদি থামি আমি আর একটু পরেই আমি শেষ করবো। আমরা বেশি শুনি, আমরা তাদের কাছে বলি। আমি আমার জীবনে ফাদারকে এত বেশি আনন্দিত হতে দেখিনি। ফাদার হয়তো মনে করছিল যে চাকরি আমি পাইছি, কাজে ঘুষ দেওয়ার জন্য তো 2-3 লাখ টাকা লাগতে পারে, তো হয়তো আমরা টাকা চাইতে গেছি। ফাদার তো মনে করছিল যে, তো ফাদার বাবাকে জিজ্ঞেস করলো যে তোমার ছেলে কি চাকরি হলো, কয় টাকা লাগবে? তো বলতে কোনো টাকা লাগবে না, সরকারি চাকরি হয়েছে। তারপর ফাদার এতটা খুশি হলো, ফাদার নিজে ওই মিষ্টিগুলো সব বাচ্চাদের বিতরণ করছে, নিজে দাঁড়াইছে এবং এতটাই আনন্দিত হয়েছিল। এরপর থেকে আমি যতবার ছুটি পাইতাম আমি ফ্যামিলি নিয়ে ওখানে চাইতাম। একবার আমি ওখানে গিয়েছিলাম, আমি ভাবলাম যে ফাদার সাথে দেখা করে আমি বাড়িতে চলে আসবো। তো কোনো প্রস্তুতি ছিল না এখানে থাকবো। ফাদার বলবো যে তুমি এখানে দুদিন থাকো। আমাদের কোম্পানি আমরা গেছিলাম, বাট ফাদার যদি কিছু বলতো আমরা এটাকে একেবারে আদেশ মনে করতাম। এরপরে আমি ওখানে থেকে গেলাম, দুদিন আমার ফ্যামিলি নিয়ে অনেক কিছু শেয়ার হলো। পরবর্তীতে ফাদারের সাথে আবারও 5 বছর পরে আবার আরেকবার এরকম মিষ্টি নিয়ে আমি আরেকবার গেছিলাম। তখন আমি যখন সরকারি কলেজে আমার যখন চাকরি হলো, আমি যখন বিশেষ ক্যাডার হলাম, তখন আরেকবার এরকম গেছিলাম। আমি বিশ্বাস করতাম ফাদার যদি আমাকে আশীর্বাদ করে তাহলে আমার ভালো কিছু অবশ্যই হবে। এবং সত্যিই আসলে ফাদার সাধারণ মানুষ ছিলেন না, সাধারণ মানুষ ছিলেন না। তিনি যেমন করে মানুষের মধ্যে যিশুকে দেখতে পেতেন, আমরা ওনার চেহারার মধ্যে আমরা যিশুকে দেখতে পাই। এবং তিনি যদি কাউকে আশীর্বাদ করতেন, ওইটা আমি অনেক মানুষের সাথে কথা বলেছি, আসলে ওইটা একদম মিলে যেত। এবং এইটা আমি বিশ্বাস করতাম যে উনি আমাকে এমন একটা আশীর্বাদ করছিলেন যার জন্য হয়তো আমি এই জায়গায় আজকে আছি। এবং তিনি অনেক সময় আমাকে ফোন দিতেন এবং ডাকতেন এবং যখনই পেরেছে নিয়েছেন। বেশি অনেক সময় যেতে পারিনি। ফাদার যখন করোনায় আক্রান্ত হলেন, আমার তখন যাওয়ার খুব ইচ্ছে ছিল, যেতে পারলাম না। পরবর্তীতে যখন শুনলাম যে ফাদার মারা গেছে, আমি সারা রাত কান্নাকাটি করেছি। এরপর আমি কয়েকজনকে ফোন দিয়েছি, ওরাও বলছি যে না, আমরাও আসলে কান্নাকাটি করতেছি, ভালো লাগতেছে। আসলে আমরা একটু থামি। মেমোরিয়াল ফাউন্ডেশনের মাধ্যমে আমরা চেষ্টা করব বিশেষ করে শিক্ষার ক্ষেত্রে কিছুটা যেন আমরা অবদান রাখতে পারি। সবাই আমরা একটু করে অবদান রাখার চেষ্টা করবো, যারা একটু হলেও সাহায্য পাইছে তাদের কাছে। সবাই